আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। সংবাদের শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহতদের সংখ্যা ১৬৫ জন। বিমান বিধ্বস্তে নিহত ৩১ জনের মধ্যে ২৯ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর এবং এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এদিকে আহতদের চিকিৎসা সেবা দিতে রাতেই ঢাকা আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শিশুরা। এই ঘটনায় আরও আহত হয়েছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অফিস সহকারীরা। গুরুতর আহতদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে চিকিৎসাধীন ৩০ জনের অবস্থা বিপদমুক্ত নয়। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের চিকিৎসার জন্য যা যা করা দরকার তা করা হবে। কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো। এনআইসিবিডি, নিগডু, সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের ৮টি ডিসিপ্লিনের সহ একটি টিম আমাদের এখানে, তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পরিবর্তন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। আহতদের চিকিৎসার জন্য মঙ্গলবারও সকাল থেকে অনেকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে ভিড় করেন। তবে এখন আর রক্ত লাগবে না, প্রয়োজন হলে হাসপাতাল থেকে জানানো হবে। মুখটা পুড়ে গেছে, চুলটা পুড়ে গেছে। আচ্ছা, ছোট মানুষ তো মানে কষ্ট পাচ্ছে, এটাই। আপনারা দোয়া করবেন সবাই। যেহেতু ওরা বার্ন হয়ে গেছে অনেকখানি, তো ওদেরকে ২৪ ঘন্টার পর থেকে ১ মাস পর্যন্ত অনেক বেশি ব্লাড প্রয়োজন হবে। এখন যেহেতু রিসেন্টলি কালকে ভর্তি হয়েছে, এখন অবজারভেশন আছে, প্রাথমিক ট্রিটমেন্ট আছে, এখন এত বেশি ব্লাড প্রয়োজন নাই। আর দেশের বাইরে থেকে অনেকেই আসছে, এখন তাদের ব্লাডটা নিতে এসে। আমরা যেহেতু ঢাকার ভিতরে আছি, আমাদের ফোন নাম্বার রাখা হয়েছে, বলছে প্রয়োজন হলে আমাদেরকে জানানো হবে। আর যেহেতু এ নেগেটিভ রক্তটা খুবই প্রয়োজন, এটা রেয়ার রক্ত, আর সেজন্য আমি দিতে আসছি। সেনা সদস্য উনি বললো হলো যে আজকের মতো এখন পর্যন্ত আর লাগবে না, যদি লাগে সেটা আগামীকালকে। আগুনে পুড়ে যাওয়া ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এদিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অনেক সময় পাইলট এররের জন্য ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় পরিচালনা করতে হবে, এগুলো আমার মনে হয় খুব দেখা প্রয়োজন। দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ৬টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার। তার মধ্যে আমরা একটু মেল ফিমেল দেখেছি আনুমানিক। আজকে পুলিশ এবং যে ফরেন্সিক টিমও এসেছিল, তারা বললো যে না, এটা নিয়ে যেতে হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অলরেডি কি চলে গেছে মনে হয়, এই ৬টা ডেড বডি নিয়ে চলে গেছে। সেখানে তারা ডিএনএ টেস্টিং করবে এবং পোস্টমর্টেম করবে। আমাদের কাছে ছোট্ট একটু ছিল, সেটা আমরা পুলিশকে দিয়ে দিয়েছি। একটা বডি পার্টস, হয়তো বা কারোটা ল্যাসারেটেড যে বডি পার্টস, অল্প একটু সামান্য এটা ছিল। আজকেও মনে হয় একটু এসেছে, এটা দুটো টুকরো এসেছে, আমরা সেটাও পুলিশকে হ্যান্ড ওভার করেছি।
এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে সেনাবাহিনী। এদিকে এই ঘটনায় নিহতদের জন্য উত্তরার 12 নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে দাফন ব্যবস্থা করেছে সরকার। এখানে তাদের স্মৃতি রক্ষার্থে তাদের কবরগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সেখানকার সব শেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মুহাজির, দগ্ধ বাকিদের সম্পর্কে আপনার কাছে সব শেষ কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। সুমনা, এখনো এখানে বাতাসে লাশের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। আমরা অনুভব করতে পারছি যে আসলে গতকাল বাংলাদেশের ইতিহাসে একটি কালো একটি অধ্যায় হিসেবেই এই নাম থাকবে, মাইলস্টোন ট্র্যাজেডির নাম। সেই মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত লাশের সংখ্যা কত এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নানা মহলে নানান ধরনের কথা হচ্ছে। আমরা আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। সেখানে আমরা বিকেল থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা মূলত আজকে তারা ব্যাপক কঠোরতা অবলম্বন করছেন। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে এখন হেল্প ডেস্কের যারা রয়েছেন বিভিন্ন দলের পক্ষ থেকে তারা এখানে কাজ করছেন এবং তারা রোগীদের, এখনও আমরা কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি তার বান্ধবীর একজন মেয়েকে খুঁজতে এসেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কালকে থেকেই সে নিখোঁজ। এই যে এরকম এখনও যে অজানা মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর একটা পরিষ্কার হিসাব কিন্তু এই স্বজনদের দাবি। তবে সুমন, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে গণমাধ্যমগুলো আইএসপিআরকে অনুসরণ করছে এবং তারা তাদের তথ্য জানানোর চেষ্টা করছে এবং সেই আইএসপিআর এর সবশেষ তথ্য মতে কিন্তু এখন পর্যন্ত নিহতের সংখ্যা 31 এবং আমি এখন যে জায়গায় আছি জাতীয় বার্ন ইনস্টিটিউট, সেখানে বলা হচ্ছে যে আইএসপিআর এর তথ্য মতে আহতের সংখ্যা 46, নিহত হয়েছেন 10 জন। এরকমভাবেই রাজধানীর আরও যে কয়েকটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু এরকমভাবেই 31 জনের মোট তথ্য পাওয়া গেছে আইএসপিআর এর তরফ থেকে। সেই জায়গায় এখন পর্যন্ত আসলে বাকি তথ্য এখানে বার্ন ইনস্টিটিউটের কথা হয়েছে যে তারা হয়তো একটা ব্রিফিংয়ের মাধ্যমে আরও বাকি আপডেটেড তথ্য জানাবেন। তবে আনঅফিসিয়ালি আমরা দেখতে পেয়েছি সিএমএইচ থেকেও এখানে কিছুক্ষণ আগেই কয়েকটি অ্যাম্বুলেন্স ঢুকলো। ধারণা করা হচ্ছে যে এইসব অ্যাম্বুলেন্স হয়তো বা আরও আশঙ্কা নিয়েই, বার্ন ইনস্টিটিউট যেহেতু এসেছে তারা হয়তো আশঙ্কা নিয়ে এসেছেন। এরকম আরও নানান ধরনের এখনও একটা অজানা একটা তথ্য আমরা এখনও নিয়ে আসছি। তবে আর কিছুক্ষণের মধ্যে যদি বার্ন ইনস্টিটিউটের তরফ থেকে কোনো ব্রিফিং করা হয় তাহলে আমরা হয়তো বা সংখ্যাটা, সেই নির্দিষ্ট সংখ্যাটা আপনাদেরকে জানাতে পারবো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এই সংখ্যা নিয়ে যে জটিলতা, স্বজনদের ভাষ্য মতে তারা আসলে এই সংখ্যার জটিলতা চান না, তারা লাশ নিয়ে কোনো যেন রাজনীতি না হয় সেই দাবিটা তারা তুলছেন। সুমনা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। বাকি খবর আমরা হয়তো বা পরবর্তী। অনেক ধন্যবাদ মাজহারুল হক মুহাজির আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত শুরু করেছে বিমান বাহিনী ও সিআইডি। দুর্ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার প্রতিবাদে দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণের প্রতিবাদও জানিয়েছেন তারা। এ সময় দ্রুত মৃতের সঠিক সংখ্যা প্রকাশ, ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার সঠিক তদন্ত সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার এলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ভারী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকার পরিবেশ। ক্যাম্পাসে শিশু শিক্ষার্থীদের নেই কোলাহল, নেই হৈহুল্লোড়, আছে শুধুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনাগোনা আর উৎসুক জনতার ভিড়। শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের কাছে এ যেন এক অচেনা জায়গা। এর মধ্যেই ধ্বংসস্তূপ থেকে আলামত সংগ্রহ করে বিমান বাহিনী এবং সিআইডি। শিক্ষার্থীদের দাবি, শেষ মুহূর্তে বিমানের ফ্লাইট ইনফরমেশন যেন প্রকাশ করা হয় গোটা জাতির সামনে।
ব্ল্যাক বক্স থাকে যেখানে মানে প্রত্যেকটা রেকর্ডিং থাকে, ইনফরমেশন ওখানে থাকে, এটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত অ্যাক্টিভ থাকে। ওখান থেকে শনাক্ত করে আমাদের ইনফরমেশন এটা জানাতে হবে পুরো দেশবাসীকে। প্রত্যেকটা লাশ গলে মনে করেন যে একজনের চেহারা চেনা যায় না, কোনো পোশাক আশাক নেই, কিছু নেই, একদম বস্তা ভরে তারা এখান থেকে হেলিকপ্টার নিয়ে গেছে। এখন যেই মনে করেন যে নিউজগুলো আসতেছে যে 20 জন 25 জন 30 জন 28 জন, একদম ফুরারে ফেক নিউজ। খারাপ লাগছে যখন তারা আমাদের আসল মৃত সংখ্যাগুলো প্রকাশ না করে তাদের তালিকা প্রকাশ করতেছিল না। আমরা চাই সুষ্ঠু তদন্ত এটা হোক। অনেকেই বলছেন কর্তৃপক্ষকেই নিতে হবে এই ঘটনার দায়। ঘনবসতিপূর্ণ শহরে কেন হবে প্রশিক্ষণ, এমন প্রশ্নও তাদের। এই পাবলিক প্লেসে কেন এই বিমানগুলো এখানে আসলো? চাই না যে ঢাকা শহরে এরকম ঘনবসতি এলাকায় এরকম বিমান প্রশিক্ষণ দেওয়া হোক। ঢাকার বাইরে এর প্রশিক্ষণ কোনো খোলামেলা জায়গায় করা হোক। আর্মি, নৌবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী সবার আমরা একটা সংস্কার চাচ্ছি। ক্যাম্পাসে এমন পরিবেশের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় নিহতদের সঠিক সংখ্যা ও তথ্য প্রকাশ, আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং বিমান বাহিনীর ঝুঁকিপূর্ণ উড়োজাহাজ বাতিল সহ 6 দফা দাবিতে তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। যে আসল ডেথ রেট সেটা বার করা লাগবে, যে কতজন মারা গেছে। আর দুর্ঘটনা এই আজকে এই কলেজে ঘটছে, এটা যেন আর কোনো কলেজে না ঘটে। তো এক্স্যাক্ট কতজন বেরিয়ে গেছে, কতজন ভিতরে ছিল, এটার এক্স্যাক্ট ইনস্ট্যান্ট কারেক্ট ডাটা কেউ আমাদের দিতে পারবে না, কারণ এটা তো কেউ মেনটেন করে না, একটু সময় লাগবে। এ সময় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। তবে দ্রুত সব দাবি মানা না হলে সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দুর্ঘটনা কবলিত ভবনটির আশপাশে এখনো পোড়ালাশের গন্ধ। বন্ধু হারানোর বেদনায় কাতর সহপাঠীরা। তাদের দুঃখ এখন ক্ষোভে দানা বেঁধেছে। তারা বলছে, আর কত মানুষ মরলে টনক নড়বে সরকারের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দর্শক, উত্তরায় আমাদের সহকর্মী খায়রুল ইসলাম রয়েছেন দুর্ঘটনাস্থলে। আমরা এখন তার সাথে সংযুক্ত হতে যাচ্ছি সেখানকার সব শেষ তথ্য জানবার জন্য। খায়রুল, আমরা জেনেছি যে শিক্ষার্থীরা আজকে ওখানে বিক্ষোভ শুরু করেছিল, তো বিক্ষোভের সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? এবং আমরা এটাও জেনেছিলাম যে 2 উপদেষ্টাকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছিলেন, তারই বা সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে? একটা পাশে চলে আসুন। জি, সকাল 10টা থেকে কিন্তু এখন পর্যন্ত 7টা বাজে 9 ঘন্টা ধরে কিন্তু তার অন্তর্বর্তী সরকারকালীন দুই উপদেষ্টা কিন্তু অবরুদ্ধ রয়েছে। গতকালকের যে ঘটনাটি ঘটেছিল মাইলস্টোন স্কুলে, যে বিমান বাহিনীর যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেই বিমানটির বিধ্বস্তের বর্তমান পরিস্থিতি দেখার জন্য কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা কিন্তু সকাল 10টার সময় এই মাইলস্টোন স্কুলে এসেছিলেন এবং পরিদর্শন করে যখন ফিরে যাচ্ছিলেন তখনই কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এবং শিক্ষার্থীরা কিন্তু তখন তাদের গাড়ি আটকে দেয় এবং একটা পর্যায়ে কিন্তু তারা বাধ্য হয়ে মাইলস্টোন স্কুলের ভিতরে চলে যায়। এবং পরিস্থিতি যখন 2টার পরে কিছুটা শান্ত হয়ে আসছিল, ঠিক তখন 2 উপদেষ্টা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই কিন্তু আবারও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ে কিন্তু তারা আবারও কিন্তু মাইলস্টোন স্কুলের বা কলেজের ভিতরে ঢুকতে কিন্তু তারা আবারও বাধ্য হন। এখন যদি আমি আপনাকে এখানকার বর্তমান পরিস্থিতি বলি, এখনো কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই আন্দোলনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা এখানে মোতায়েন রয়েছে। সেনাবাহিনীকে আমরা দেখতে পেয়েছি, আনসার বাহিনীকে দেখতে পেয়েছি, পুলিশের কয়েক শতাধিক সদস্যকে আমরা দেখতে পেয়েছি। শিক্ষার্থীদের গতকালকের যে পূর্ব ঘোষিত বিক্ষোভ, তারা বিক্ষোভ সকাল থেকে করছেন তাদের যে 6 দফা দাবি নিয়ে। যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে তাদের সঠিক লিস্ট সবাইকে জানানো এবং যারা আহত হয়েছে সে আহতেরও লিস্ট সঠিকভাবে জানানো এবং এ সকল আহত নিহত পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়ার জন্য সহ মোট 6টি দাবি নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে। এখনো কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এরপরে হয়তো আরো কিছু জানাতে পারবো।
এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। খায়রুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবন প্রদীপ। দুপুরে কুর্মিটোলায় ফিউনারেল প্যারেডের মাধ্যমে তাকে শেষ বিদায় জানান তার সহকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ ও বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা। বিকেলে রাজশাহী স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তৌকিরকে সমাহিত করা হয় নগরীর সোপুরা গোরস্থানে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মাত্র 1 বছর আগে বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম সাগর বউ ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে। সংসার শুরুর 6 মাসের মাথায় প্রশিক্ষণের শেষ ধাপে সোমবার একাই যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়াল দেন তৌকির। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আশ্রয় পড়লে সেখানেই নিভে যায় এই তরুণ পাইলটের জীবন। মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় তৌকিরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ পাইলট তৌকিরের সহকর্মীরা। বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন যেমন 15 স্কোয়াড্রনে পাইলট, 35 স্কোয়াড্রন পাইলট। এ সময় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। বিমান বাহিনী প্রধান বলেন, তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে। And we are doing our inquiry. It was a very sad incident. We will try our best to find out the causes. পরিবারের পক্ষ থেকে তৌকিরের মামা ভাগ্নের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। তৌকিরের এমন মৃত্যুতে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কনসার্ট ও রাজশাহীর বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার বিকেলে রাজশাহীর সোপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তৌকিরকে দাফন করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উত্তরের মাইলস্টোনস কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ সারা দেশ। শিক্ষার্থীর মরদেহ আজ তাদের গ্রামের বাড়িতে পৌঁছলে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। টাঙ্গাইল, শরীয়তপুর, কুষ্টিয়া, বরিশাল ও রাঙামাটিতে নিহত শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একমাত্র মেয়েকে হারিয়ে এভাবেই বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন মাইলস্টোনের উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসের শিক্ষক বাবা দেলোয়ার হোসেন। সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যায় তৃতীয় শ্রেণী পড়ুয়া মেহনাজ আক্তার হুমাইরা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতিয়া কেরানীপাড়া বিদ্যালয় মাঠে জানাজা শেষে কেরানীপাড়া সামাজিক কবরস্থানে সমাহিত করা হয় হুমাইরাকে। টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ারসি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদও প্রাণ হারায় একই দুর্ঘটনায়। মঙ্গলবার সকালে আন্দিরপাড়া মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীরকে। মাত্র 14 বছর বয়সে এমন মৃত্যু মানতে পারছে না পরিবার ও স্বজনরা। ওইখান থেকে কোন রকম নিজেকে সামলিয়ে ওদের সাথে করে নিয়ে আমি যে দিয়াবাড়ি তানভীরের শৈশব কৈশোর যেখানে বড় হয়েছে, আমি দিয়াবাড়িতে প্রায় 12 বছর থাকি। তানভীরকে আমি 1 বছরের ওখানে নিয়ে গেছি। সবার মার বুক তার বুকের ফিরিয়ে দাও, যারা আছে হসপিটালে তাদেরও তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আমার ছেলে তো চলে গেছে। তার স্বপ্ন ছিল সে বড় একজন ডাক্তার হবে, কিন্তু সেটা আর
হওয়া হলো না। সরকারের কাছে আমাদের আবেদন, আপনাদের মাধ্যমে সরকার জানি এরকম স্টেডিয়ামের সামনে পাশে কাছে এরকম বিল্ডিং করার অর্ডার না দেয়। তানভীরের মতন এমন দুর্ঘটনার পরে যেন কোন সন্তান দুনিয়া থেকে বিদায় না হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমের দাফন শরীয়তপুরের সখীপুরে সম্পন্ন হয়েছে। ডিএমখালী চরভয়রা বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামিমকে। একই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জে। স্থানীয় মোস্তফা কামাল বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে। গুরুতর দগ্ধ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় ৭ম শ্রেণী পড়ুয়া উক্কচিং মার্মা। গ্রামের বাড়ি রাঙামাটির রাজস্থলীতে মৃতদেহ নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বুধবার উক্কচিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে জানিয়েছে তার পরিবার। বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই ৫ম শ্রেণী পড়ুয়া মেয়ে ঝুমঝুমকে বাঁচাতে প্রাণ হারান মা রজনী ইসলাম। সকালে কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরে জানাজা শেষে দাফন করা হয় নিহত রজনীকে। তবে প্রাণে বেঁচে যায় তার মেয়ে ঝুমঝুম ইসলাম। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। পরীক্ষা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ভাঙচুর চালায় এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ে। হাসিবুল হাসান স্ট্যালিনের ক্যামেরায় রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। রাত ৩টায় মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে একদল শিক্ষার্থী দুপুরে সচিবালয়ের সামনে ভিড় করেন। পরে শত শত শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ অপেক্ষার পর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। দিকবিদিক ছুটতে থাকে পরীক্ষার্থীরা। এ সময় আহত হয় অনেকে। এ অবস্থায় তাদের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে গিয়ে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার চেষ্টা করে পরীক্ষার্থীরা। আবার সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় গুলিস্তান সহ আশপাশের এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দেশের সর্বোচ্চ অফিস সচিবালয় বারবার এমন আক্রান্ত হচ্ছে, নিরাপত্তা চৌকি ভেদ করে ঢুকে পড়ছে শিক্ষার্থীরা। তবে মন্ত্রণালয়গুলো যদি যথাযথ ব্যবস্থা নিতেন তাহলে শিক্ষার্থীদের এখানে আসার প্রয়োজন হতো না বলে মনে করছেন অনেকেই। গাড়িগুলো ভাঙছে, পরবর্তী আমাদের এসআই সাহেবকে একেবারে অকাঙ্ক্ষিতভাবে আঘাত করছে। অবশ্যই আতঙ্কিত। হুটহাট করে যখন তখন যে কেউ ঢুকে পড়তেছে, নিজেদের জীবনে নিরাপত্তা নাই, এখানে সিকিউরিটির অভাব আর কি। প্রশাসনের ভিতরে যথেষ্ট দুর্বলতা আছে, উপদেষ্টার ভিতরে দুর্বলতা আছে, আমাদের ভিতরে যারা আমলারা আছে, বড় বড় আমলারা আছে, এদের ভিতরেও দুর্বলতা আছে। এর আগে বেলা ১টার দিকে সচিবালয়ের মূল গেটের সামনে অবস্থান নেন এইচএসসির পরীক্ষার্থীরা। মাইলস্টোন কলেজে মর্মান্তিক ঘটনার পরও পরীক্ষা স্থগিতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীন আচরণের প্রতিবাদ জানান তারা। মাইলস্টোন কলেজের যে ভাইয়ের মা মারা গেছে, ও কি আমাদের সাথে পরীক্ষা দিতে বসতো? রাত ৩টার সময় জানাবো যে আমার স্টুডেন্টগুলো পরীক্ষা দিবে না। আমরা প্রথমেই চেয়েছিলাম যে আমাদের পরীক্ষাটা পিছানো হোক, কারণ আমরা সবাই জানি আমাদের ব্যাচটা
আপনার এই জুলাই আন্দোলনে কতটা ভূমিকা রাখছে। আমরা ঠিকমতো সময় পাই নাই পড়ালেখা করার। আজকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে আমাদেরকে এক্সাম দিতে বলে, এটা কি জোকারি চলতেছে এখানে? শিক্ষার্থীরা জানায় এইচএসসির বেশ কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল, পদ্ধতি নিয়েও অসন্তোষ আছে তাদের। পরীক্ষায় অবহেলার অভিযোগে শিক্ষা উপদেষ্টা, সচিব সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার পদত্যাগ দাবি করেন তারা। এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানে প্রতিটা প্রশ্নে ভুল থাকতেছে। আপনি খাতা দিয়ে মূল্যায়ন করাচ্ছেন কাদের দিয়ে? টিকটকারদের দিয়ে, বিভিন্ন বাচ্চাদের দিয়ে আমাদের খাতা দেখানো হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চল ঢাকাও হচ্ছে। সুতরাং আমাদের ফেলের হারটা বিগত দিনের থেকে অনেক বেশি। জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি, ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না। ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে, যদি পদত্যাগ না করে স্টুডেন্ট এই জায়গায় রক্তের বন্যা বয়ে দিবে। বিকেলে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। বিকেল 5টার দিকে পরীক্ষার্থীদের সরিয়ে দিলে সচিবালয় থেকে বের হন কর্মকর্তা কর্মচারীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের ইতিহাসে স্মরণকালের এমন যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশিক্ষণ বিমানের মান ও নিয়ম নিয়ে। গত 34 বছরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের 32টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 18 জন পাইলট। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পুরাতন মডেলের প্রশিক্ষণ বিমানের কারণেই বাড়ছে এই ধরনের দুর্ঘটনার হার। প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার কারণ অনুসন্ধান নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধ বিমান বিধ্বস্তে এত মানুষের প্রাণহানি ও ঘন ঘন প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশিক্ষণ বিমানের মান নিয়ে। এয়ারোস্পেস গ্লোবাল নিউজ AGN বলছে, পুরনো নকশা, সীমিত নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থার অভাবে এ ধরনের জেটে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের চেয়ে দুর্ঘটনার হার অনেক বেশি। বিমান বাহিনীর সাবেক পাইলট ও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান জানান, প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা কমাতে প্রয়োজন আধুনিক প্রযুক্তির বিমান। যে বিমানগুলো এখন উড্ডয়ন করছে বাংলাদেশ বিমান বাহিনী, এগুলো অনেক অনেক আগের প্রজন্মের বিমান। সেই এটা 80s এর, যদিও এটা তৈরি করা হয়েছিল 2011 সালে, যে প্লেনটা গতকাল ক্র্যাশ করেছে, বাট এটা পুরানো প্রযুক্তির বিমান। এটার পরিবর্তে বিমান বাহিনী অনেক বছর যাবতই বিগত বছরগুলোতে নতুন প্লেনের জন্য সরকারের কাছে চাচ্ছে, বাট কেনার সামর্থ্য এখন পর্যন্ত হয়নি। বাট এটা একটা জরুরি বিষয়। শুধু নিরাপত্তা না, দেশের নিরাপত্তা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের এখন নতুন প্রযুক্তির বিমান অবশ্যই ক্রয় করা প্রয়োজন। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল নিয়েও প্রশ্ন তুলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। আমাদের প্রশিক্ষণ বিমান পরিচালিত হবে এবং সেখানে অ্যাক্সিডেন্টাল কেসও আসবে, এটা আসলে জাগতিক নিয়ম, এটা হতে থাকবে, সারা ওয়ার্ল্ডেই হয়। অনেক ব্যস্ত একটা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই ব্যস্ততার থেকে বেশি হচ্ছে জনবহুল একটা এরিয়া হচ্ছে ঢাকা বিমানবন্দর কিংবা ঢাকা বিমানবন্দর আশেপাশে যেসব এরিয়াগুলো আছে, সেটা থেকে রিলিফ পাওয়ার জন্যই বেসিক্যালি আমাদেরকে ঢাকার বাইরে আসলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিমানগুলোকে আসলে পারমিশন দেয়। ঠিক আমি বলবো যে শুধু বেসরকারি বিমান সংস্থার জন্য না, এটা সামরিক বিমান সংস্থার জন্য একই নিয়ম আসলে পরিচিত হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে F-7 BGI 1 ইঞ্জিন বিশিষ্ট তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান, ফলে যান্ত্রিক ত্রুটিতে দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় এই মডেলের বিমান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে বিভিন্ন মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে। আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একসাথে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই শেষে তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়া ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় কেউ নিখোঁজ থাকলে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছে প্রেস উইং। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা করা হয়। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিশু সহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত অন্তর্বর্তী সরকার। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামী 3 দিনের জন্য জুলাই পুনর্জাগরণের সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি গভীর শোকাহত এটিএন বাংলা পরিবার। নিহতদের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা এবং আহতদের সুস্থতার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একই সাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এটিএন বাংলা পরিবার। এদের সবাইকে শহীদ বলে কবুল করে, এদের সবাইকে শহীদ বলে কবুল করে। যে সকল পরিবার সন্তান হারিয়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, ভাই হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দাও, তাদেরকে সুখ সহ্য করার তৌফিক দাও। এদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদা বাদাল কাদা আমুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে নিহতদের পরিবারকে 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটে বিচার বিভাগীয় তদন্ত এবং জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও প্রশিক্ষণ বিমান উড়ানোতে নিষেধাজ্ঞা চাওয়া হয়। নির্দেশনা চাওয়া হয় বিমান বাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তার রক্ষণাবেক্ষণে কি কার্যক্রম নেওয়া হচ্ছে। এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চাওয়া হয় এই রিটে। এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা আদালতকে নিবেদন করেছি এবং আদালত আমাদের সেই সমস্ত নিবেদন গ্রহণ করেছে এবং রুল দিয়েছে। ট্রেনিং বিমান কোনো জনবহুল এলাকা, বিশেষ করে ঢাকা শহর সহ অন্যান্য এলাকার মধ্যে চলতে পারবে না, এই ধরনের একটা রুল থাকতে হবে এবং এই ব্যবস্থা করতে হবে এবং এই আদেশ আদালত দিয়েছে। জনবহুল এলাকায় প্রশিক্ষণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। একই সাথে মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধ বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তদন্ত করে তা বের করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান। তারা বলেন, নিষ্পাপ যেসব শিশুর জীবন ঝরে গেল কোনোভাবেই আর তাদের ফিরে পাওয়া যাবে না। মর্মান্তিক এই ঘটনায় গোটা দেশবাসী কাঁদছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানান বিএনপি নেতারা। পরে যুবদলের পক্ষ থেকে নয়াপল্টনে আহতদের জন্য রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। একটি ঘনবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের বিমানের কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান,
সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 17 দিনের সংলাপে একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকতে পারবে না বলে অধিকাংশ দল একমত হয়েছে, কিছু দল ভিন্ন মত পোষণ করেছে। এই সিদ্ধান্তের জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অফ ডিসেন্ট দিতে পারবে বলে জানান তিনি। আলী রিয়াজ বলেন, দ্বিতীয় দফা আলোচনায় এ পর্যন্ত সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সহ মোট 8টি বিষয়ে দলগুলো একমত হতে পেরেছে। এছাড়া আরও কিছু মৌলিক ইস্যুতে তারা কাছাকাছি অবস্থানে আছে। এখনও 7টি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় অমীমাংসিত রয়েছে। সেসব বিষয়ে ঐক্যমত্যের চেষ্টা চলছে। শেখ হাসিনা পালায় না, মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রীর দম্ভ আর অহংকারের সেই উক্তি? কিন্তু কে জানত 2024-এর 22 জুলাই দেয়া শেখ হাসিনার ক্ষমতার এই দম্ভ চূর্ণ হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। গণহত্যাকারী শেখ হাসিনাকে পালাতে হয়েছে লাশ আর রক্তের দায় নিয়ে। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক হান্নান মাসুদ এটিএন বাংলাকে জানান, বিভিন্ন ইস্যুতে নানা বিভক্তি দেখা দিলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক। জুলাইয়ের মূল ঐক্যটাই এখানেই। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গণ অভ্যুত্থানের উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। চীন সফর শেষে গেল বছরের 22 জুলাই ব্যবসায়ীদের সঙ্গে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসনে বরাবরের মতোই দাম্ভিক এই শাসকের গুণ কীর্তনে ব্যস্ত দেশের শীর্ষ ব্যবসায়ীরাও। সামাজিক মাধ্যমে তখন শেখ হাসিনা পালিয়েছেন এমন গুজব শুনে দম্ভের সাথেই তিনি সাফ জানিয়েছিলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জুলাইয়ের আন্দোলন তখন ক্রমে রূপ নেয় এক স্ফুলিঙ্গে। বাড়তে থাকে লাশের মিছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা যে যার অবস্থান থেকে সামিল হন আন্দোলনে। সরকারের তরফ থেকে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের দমাতে শুরু হয় গণগ্রেপ্তার। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? গুম হয়ে যাওয়া সহযোদ্ধাদের জন্য, নিহত ভাইদের জন্য 22 জুলাই রাতে এক ব্রিফিংয়ে কান্নায় ভেঙে পড়েন সমন্বয়ক হান্নান মাসুদ। তখনও বন্ধ ছিল ইন্টারনেট। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আব্দুল হান্নান মাসুদ এখন এনসিপির নেতা। রাজনীতিতে নাম লেখালেও আজও সেই স্মৃতি তার চোখে মুখে। বলেন, আওয়ামী লীগ প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখনো ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ প্রশ্নে এই সকল শক্তি একত্রিত হয়ে 5 মিনিট ভাববে না, সবাই আবার একত্রিত হয়ে যাবে। আমি এটাকে বলছি না যে হচ্ছে আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে, আমি বলবো হচ্ছে যে প্রত্যেকে তার পথ বেছে নিয়েছে, আবার সকল পথ মিলে এক পথে আসবে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। এখনো নতুন এক বাংলাদেশের খোঁজে এই তরুণ। একান্ত সাক্ষাৎকারে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান এনসিপি নেতা হান্নান মাসুদ। আমরা এখনো রাজপথে স্লোগান দিচ্ছি, তখন আওয়ামী রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এখন আমরা লড়াই করছি সকল ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেটা আপনাদের মিডিয়া ইস্টাবলিশমেন্ট বলেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। শহরের সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় তিনি পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে সকলকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। মেলায় 25টি স্টল রয়েছে। আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী শনিবার তিনি ইসলামাবাদ যাবেন। পেজেশকিয়ানের এই সফরকে পাকিস্তানের সাথে সম্পর্কের আরও উন্নয়নের মাধ্যম হিসেবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। টানা 12 দিন ধরে সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানের পাশে পাকিস্তানের অবস্থান গ্রহণকে তাৎপর্যপূর্ণ অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখপাত্র। গোপালগঞ্জে 16 জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হতাহতের 6 দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে প্রথমে তারা হামলায় ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেন। পরে ভাঙচুর করা জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ এলাকায় যান তারা। এরপর পরিদর্শন করেন পৌর পার্ক এলাকার এনসিপির সভাস্থল। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টারা জেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন। খেলার খবর। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 134 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 5 রানে মোহাম্মদ নাইমের উইকেট হারায় স্বাগতিক দল। এরপর 25 রানে বিদায় নেন লিটন দাস এবং তাওহিদ হৃদয়। 28 রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। তবে 53 রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন জাকের আলী আর মেহেদী হাসান। 33 রান করে আউট হন মেহেদী। আরেক ব্যাটার জাকের আলীর 55 রানের ইনিংসে শেষ পর্যন্ত 133 রান তোলে বাংলাদেশ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।